অস্পষ্ট অধ্যাদেশে বিভ্রান্তি, বঙ্গবন্ধু ও জাতীয় 4 নেতাসহ মুজিবনগর সরকারের সবাই মুক্তিযোদ্ধা। শেখ মুজিবুর রহমান ছিলেন, সৈয়দ নজরুল ইসলাম সাহেব ছিলেন, তাজউদ্দিন সাহেব ছিলেন, মনসুর আলী সাহেব ছিলেন, কামরুজ্জামান সাহেব ছিলেন, খন্দকার মুস্তাক সাহেব ছিলেন। এরা সবাই মুক্তিযোদ্ধা। নিবন্ধনের জন্য এ মাসেই এনসিপির আবেদন, দাড়িপাল্লা প্রতীক ও নিবন্ধন ফিরে পাচ্ছে জামায়াত। গুম কমিশনের দ্বিতীয় রিপোর্ট লোমহর্ষক বর্ণনা শুনে হরর মিউজিয়াম করার পরামর্শ প্রধান উপদেষ্টার। প্রিয়জনের সাথে ঈদ করতে ঘরমুখ মানুষের ঢল, কোরবানির পশুর হাটে জমে উঠেছে বেচাকেনা। জামালের টার্গেট, সেই হামজার হেডার, হামজার গোল। ব্রেভ নিউ বাংলাদেশ, সেই বাংলাদেশে হামজার গোল এবং এই স্টেডিয়াম এখন ফেটে পড়ছে। ঘরের মাঠে হামজার স্মরণীয় অভিষেক, জাতীয় স্টেডিয়ামে প্রত্যাবর্তনকে ভুটানকে হারালো বাংলাদেশ। আমন্ত্রণ চ্যানেল 24-এর রাত 10টার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আমরা দুজন আছি, আমি সাবিহা নিগার দৃষ্টি এবং আতিকুর রহমান। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় 4 নেতা সহ যারা মুজিবনগর সরকার পরিচালনা করেছেন তারা সবাই মুক্তিযোদ্ধা। স্বীকৃতি বাতিল করে মুক্তিযুদ্ধের সহযোগী করার খবর সঠিক নয়, এই দাবি করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। এ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তার। জাতির আত্মপরিচয়ের প্রতীক মহান মুক্তিযুদ্ধ, সর্বোচ্চ আত্মত্যাগে এসেছে স্বাধীনতা অর্জনের গৌরব। মঙ্গলবার রাতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন অধ্যাদেশ 2025 জারি করা হয়। বিতর্কের শুরু সেখান থেকেই। বঙ্গবন্ধু সহ জাতীয় 4 নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিলের খবর চাউর হয় বিভিন্ন গণমাধ্যমে। বিষয়টি নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। জানান খবরটি সঠিক নয়। মুজিবনগর সরকার এবং তার দ্বারা স্বীকৃত অন্যান্য বাহিনীর সবাই মুক্তিযোদ্ধা। মুজিবনগর সরকার ইটসেলফ এবং তার দ্বারাই স্বীকৃত অন্যান্য সকল বাহিনী ও বাহিনী যারা সশস্ত্রভাবে যুদ্ধ করেছে তারা সবাই মুক্তিযোদ্ধা হবেন, এটাই। তাহলে মুজিবনগর সরকারের মধ্যে কে ছিলেন? শেখ মুজিবুর রহমান ছিলেন, সৈয়দ নজরুল ইসলাম সাহেব ছিলেন, তাজউদ্দিন সাহেব ছিলেন, মনসুর আলী সাহেব ছিলেন, কামরুজ্জামান সাহেব ছিলেন, খন্দকার মুস্তাক সাহেব ছিলেন। এরা সবাই মুক্তিযোদ্ধা। উপদেষ্টা আরো জানান, সশস্ত্র যুদ্ধ করা মুক্তিযোদ্ধাদের অনুরোধে সংজ্ঞায় পরিবর্তন আনা হয়েছে। ওখানে মুজিবনগর সরকারের অধীনে যে সমস্ত বেতনদারী কর্মচারীরা ছিল তাদেরকে বলা হয়েছে সহযোগী, সরকারকে বলা হয়নি। সহযোগী অর্থ এই নয় যে তাদের স্ট্যাটাস খর্ব করা হয়েছে, তাদেরকে ওই অবদানেই তাদেরকে স্বীকৃতি দেওয়া হচ্ছে। যুদ্ধের সময় কেউ রাইফেল নিয়ে মাঠে লড়াই করেছে, কেউ ওই গান, কবিতা, নাটক ইত্যাদি করেছে, কেউ ফুটবলও খেলেছেন, কেউ কূটনৈতিক কাজে ব্যস্ত ছিলেন। মুক্তিযুদ্ধ না করেও যারা মুক্তিযোদ্ধার তালিকায় আছেন তাদের সরে যাওয়ার সুযোগ দিতে ইন্ডেমনিটির চিন্তা করছে সরকার। মুক্তিযোদ্ধাদের সংসদটাও পুনর্গঠন হচ্ছে, তখন আমরা যাচাই বাছাইতে যখন যাব তখন একটা ইন্ডেমনিটি সরকারের দেওয়ার ইচ্ছা আছে। যারা অমুক্তিযোদ্ধা হয়েও যারা মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হয়েছেন তারা যেন চলে যান। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। কে মুক্তিযোদ্ধা, কে মুক্তিযুদ্ধের সহযোগী নিয়ে দিনভর আলোচনা ছিল সবখানে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল নতুন প্রজ্ঞাপনের কিছু ধারা নিয়ে অস্পষ্টতা ছড়িয়েছে বিভ্রান্তি। সংশ্লিষ্টরা মনে করছেন সরকারকে অধ্যাদেশটির অস্পষ্ট ধারাগুলো সহজবদ্ধ করা প্রয়োজন, দরকার ব্যাখ্যা দেওয়ার। আরো জানাচ্ছেন সাদ বিন শফিক। মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সহযোগীর গোলক ধাঁধায় বিভ্রান্তিতে গোটা জাতি। বিভ্রান্তির সূত্রপাত মঙ্গলবার রাতে জামুকার জারি করা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন অধ্যাদেশ নিয়ে। এতে প্রবাসী সরকারের স্ট্যাটাস নিয়ে তৈরি হয় অস্পষ্টতা। 2-10 বলা হচ্ছে, আমি সংক্ষেপে বলছি, যে বীর মুক্তিযোদ্ধার মধ্যে প্রবাসী সরকারও পড়বে, প্রবাসী সরকার, আর এর কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
কিন্তু 2-15 গতে বলা হচ্ছে প্রবাসী সরকারের সহিত সম্পর্কিত MNA ও এমপিরা সহযোগী মুক্তিযোদ্ধা হবে। তাহলে এই দুটো আপাত দৃষ্টিতে একটু ব্যাখ্যা দরকার ছিল। এই ব্যাখ্যা না থাকার কারণে মনে হয়েছে যে প্রবাসী সরকারের সহিত যুক্ত MNA এমপিরা সবাই সহযোগী হয়ে গেলেন, তার মানে রাজনৈতিক সরকার মুক্তিযুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছে তারা গৌণ হয়ে গেল। মুক্তিযোদ্ধাদের সংজ্ঞায়িত করার উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক, যদিও এর অস্পষ্টতা ভুল তথ্যের বিস্তার ঘটাচ্ছে বলে মনে করেন তিনি। রণাঙ্গনে মৃত্যু ঝুঁকি নিয়ে যারা যুদ্ধ করেছে তাদের সাথে অন্যদের তুলনা চলে না। যারা সহযোগী, যারা দূর থেকে সাহায্য দিয়েছে, যারা অর্থকড়ি দিয়েছে, যারা বিদেশে ছিল, তাদের অবদানও অস্বীকার করা যায় না বা তাদের সাথে তুলনা করা যায় না। তাদেরকে ডিফারেন্ট ওয়েতে যে সংজ্ঞায়িত করেছে আমি সমর্থন করি। তবে এও ঠিক একটা পুয়ার ড্রাফটিং হয়েছে, অর্থাৎ সংজ্ঞাগুলো যেভাবে সংজ্ঞায়িত করেছে এই স্পষ্টীকরণ নেই। অধ্যাদেশে মুজিবনগর সরকারের সাথে সম্পৃক্ত গণপরিষদ ও প্রাদেশিক পরিষদের সদস্যদের মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে, যেটি সঠিক হয়নি বলে মনে করেন গবেষক আলতাফ পারভেজ। রাজনীতিবিদ ছাড়া, নেতৃত্ব ছাড়া তো যুদ্ধ সফল হতে পারে না। ফলে MNA এবং ওই এমপিদের তরফ থেকে কিন্তু এই বক্তব্য থাকবে যে আমরা কেন সহযোগী মুক্তিযোদ্ধা হব, আমরা কেন সম্মানের নিচের স্তরে যাব, আমরা তো মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছি, নেতৃত্ব দানকারী ব্যক্তি আমরা। ফলে তাদের দিক থেকে এই যদি সরকারের ব্যাখ্যা ঠিকও হয়, নতুন যে ব্যাখ্যা, তারপরেও এটা নিয়ে বিতর্ক থাকবে বলে আমি মনে করি, এবং সেই বিতর্কটা কিছুটা প্রাসঙ্গিক। তবে মুক্তিযোদ্ধাদের নতুন সংজ্ঞা প্রণয়নের চেয়ে সঠিক তালিকা তৈরি অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার হওয়া উচিত ছিল বলে মনে করেন এই মুক্তিযুদ্ধ গবেষক। ফলে এইটা সরকারের একটা অগ্রাধিকার থাকা দরকার ছিল। সালবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। নিবন্ধনের জন্য এই মাসেই নির্বাচন কমিশনে আবেদন করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাজধানীর বাংলা মোটরে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় রাজনৈতিক দলগুলোর আর্থিক সততা ও জবাবদিহিতা নিশ্চিতে ইসিকে আরও কঠোর নীতিমালা গ্রহণের তাগিদ দেন তিনি। নির্বাচন কমিশনের কাছে আমরা যখন রেজিস্ট্রেশন নিতে যাব, আমাদের এই মাসে সকল কাগজপত্র জমা হবে। যেহেতু আমাদের দল এখন প্রাতিষ্ঠানিক রূপে যাচ্ছে, রেজিস্ট্রেশন আমরা আশা করি আমরা দ্রুত সময়ের মধ্যে পাবো। তাই আমরা আর্থিক যে ব্যবস্থাপনাটা সেটাও আমরা সম্পূর্ণ একটা প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার উপর দাঁড়ানো করাতে চাচ্ছি। জামায়াতে ইসলামীকে দাড়িপাল্লা প্রতীক ফিরিয়ে দিতে একমত ইসি। কমিশন সভা শেষে ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বলেন, কোনো দলকে প্রতীক দিলে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী সংরক্ষিত থাকে, সে বিষয়টি বিবেচনায় নিয়েছে কমিশন। সবকিছু বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে জামায়াতে ইসলামের দাড়িপাল্লা যে দলীয় প্রতীকটি ছিল সেই প্রতীকটা ফেরত দেওয়া হবে, তারা ফেরত পাবেন। অর্থাৎ তারা তাদের দলীয় নিবন্ধন এবং দলীয় প্রতীক দুটি ফেরত পাবেন। তবে দলীয় প্রতীকটি এখন যেহেতু আমাদের এসআরও করতে হবে, এটা একটা দাপ্তরিক প্রক্রিয়া আছে, একটু সময় লাগবে। সংস্কার আগে নাকি নির্বাচন, তার সিদ্ধান্ত নেবে এ দেশের মানুষ, এমনটা জানালেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি ও সমন্বয়কারী গুয়েন লুইস। আশ্বাস দেন সুষ্ঠু ও গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য কমিশনকে সহায়তা করা হবে। কূটনৈতিক রিপোর্টারদের আয়োজনে ডিক্যাপ টকের অতিথি ঢাকায় জাতিসংঘের মিশন প্রধান গুয়েন লুইস। বক্তব্যের শুরুতে বাংলাদেশকে জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার উল্লেখ করে ভবিষ্যতে সম্পৃক্ততা আরও বাড়ানোর কথা বলেন তিনি। প্রশ্নোত্তর পর্বে আসে বহুল আলোচিত মানবিক করিডর প্রসঙ্গ। এ নিয়ে জাতিসংঘের সাথে আলোচনা হয়নি বলে তিনি স্পষ্ট করেন। মানবিক করিডোর বাস্তবায়নে বাংলাদেশ ও মিয়ানমারের আনুষ্ঠানিক সম্মতি প্রয়োজন। সেটি হলেই কেবল জাতিসংঘ সহায়তা করতে পারে। এটি নিয়ে এখনো কোনো আলোচনা আমাদের সাথে হয়নি। জাতিসংঘ নির্বাচন কমিশনকে কারিগরি সহায়তা দিচ্ছে উল্লেখ করে গোয়েন লুইস আশা করেন গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক হবে ভোট। নির্বাচন কমিশনকে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক ভোট আয়োজনে সহায়তা করছে জাতিসংঘ। অংশগ্রহণ মানে সমাজের সব শ্রেণী পেশার মানুষের ভোট দেওয়ার সুযোগ। জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশন জুলাই হত্যাকাণ্ডের প্রতিবেদনে রাজনৈতিক দল নিষিদ্ধ না করার কথা বলেছিল।
এই অবস্থায় আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সংস্থাটির ভাবনা জানতে চান সাংবাদিকরা। So we made our recommendations because participation and inclusion আমরা রাজনৈতিক দল নিষিদ্ধ না করার সুপারিশ করেছিলাম, কারণ সব দলের অংশগ্রহণ অনেক সময় অস্থিরতা প্রতিরোধে সহায়ক, কিন্তু পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় নিতে হবে। সরকারের আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত এ দেশে বিদ্যমান বাস্তবতায় বুঝতে হবে, এবং এটা সরকারের খুবই রাজনৈতিক সিদ্ধান্ত। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিস চালুর বিষয়টি প্রায় চূড়ান্ত। গোয়েন জানান, সরকারের সংস্কার উদ্যোগে জাতিসংঘের সমর্থন অব্যাহত রাখার কথাও বলেন গোয়েন লুইস। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। সেলফি আপু, এখন কিছু খাওয়াও। এখন ইভিনিং এর চরম ক্রেভিং, চাই কিছু এক্সাইটিং, মিস্টার নুডলস হট কুকিং, টেস্ট হয় অ্যামেজিং, মিস্টার নুডলস অ্যামেজিং টেস্ট, মিস্টার নুডলস এনজয় দ্য বেস্ট, মিস্টার নুডলস অ্যামেজিং টেস্ট, মিস্টার নুডলস, মিস্টার নুডলস, মিস্টার নুডলস। প্রধান উপদেষ্টার কাছে দ্বিতীয় রিপোর্ট জমা দিল গুম সংক্রান্ত তদন্ত কমিশন। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে কমিশন সদস্যরা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন। এ সময় গুমের লোমহর্ষক বর্ণনা শুনে হরর মিউজিয়াম করার পরামর্শ দেন সরকার প্রধান। নির্দেশ দেন নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করার। ক্ষমতা স্থায়ী করতে 16 বছরে হত্যা, নির্যাতনে প্রতিপক্ষকে দমনের অসংখ্য অভিযোগ সরকারের বিরুদ্ধে। আতঙ্ক সৃষ্টি করে নাগরিকদের গুমে জড়িত থাকার অভিযোগ এসেছে আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে। বুধবার যমুনায় প্রধান উপদেষ্টার কাছে দ্বিতীয় তদন্ত রিপোর্ট জমা দিল গুম সংক্রান্ত কমিশন। কমিশন প্রধান জানান, এ পর্যন্ত 1850টি অভিযোগ জমা পড়েছে কমিশনে। এ সংখ্যা ছাড়াতে পারে 3500। আসসালামু আলাইকুম। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রেস সচিব জানান, গুমের ভয়াবহতা শুনে হরর মিউজিয়াম করার পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা। পেট কেটে সেখানে সিমেন্ট ভরে তাকে ফেলে দেওয়া হচ্ছে, কাউকে নদীতে ফেলে দেওয়া হচ্ছে, গুলি করে মারা হচ্ছে, ইনজেকশন দিয়ে মারা হচ্ছে, ট্রেনে বস্তার মধ্যে ভরে ট্রেন লাইনে ফেলে দেওয়া হচ্ছে, ট্রেন লাইন কেটে ট্রেন চলে যাওয়ার সময় তার পুরো লাশটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। অনেক সময় গাড়ির সামনে, চলন্ত গাড়ির সামনে ফেলে দেওয়া হচ্ছে। প্রফেসর ইউনূস এগুলো শুনে বলেছেন যে এদের এই বিষয়ে একটা আসলে হরর মিউজিয়াম হওয়া উচিত। গুমে জড়িতদের বিচারের আওতায় আনতে বলেছেন ডক্টর ইউনূস। নির্দেশ দিয়েছেন নিখোঁজদের খুঁজে বের করার। প্রত্যেকটা লোককে যতক্ষণ না খুঁজে বের করা হচ্ছে, কোথায় তাকে কি মেরে ফেলা হয়েছে নাকি, বা তার মেরে ফেলা হলে তার কবরটা কোথায়, যতদিন না আমরা জানছি, আমরা গুম কমিশন সেই বিষয়ে কাজ করছে। যারা যারা এই গুমের সাথে জড়িত তাদের বিচার বাংলাদেশের মাটিতে হবে। ঈদুল আজহা মিথ্যা তথ্য দিয়ে জনমনে বিভ্রান্ত ছড়ায় এমন সংবাদ প্রচারে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানানো হয় সংবাদ সম্মেলনে। যারাই এখন থেকে এই ধরনের ভুল সংবাদ প্রকাশ করবেন বা বিভ্রান্তিকর প্রকাশ করবেন, যেগুলো আমাদের মানুষকে বিভ্রান্ত করবে, সরকার তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। আসসালামু আলাইকুম। ঈদের পর যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরে গুরুত্ব পাবে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই তথ্য জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম। তবে সফরে তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টা দেখা হবে কিনা এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়। কোন স্ট্যাটাসে তারেক রহমান যুক্তরাজ্য আছেন তাও পররাষ্ট্র মন্ত্রণালয়ের জানা নেই। আমরা যদি ইউরোপে আমাদের ডায়াসপোরার বিবেচনায় বাস্তবতা, ভবিষ্যৎ সম্ভাবনা ও চ্যালেঞ্জ, পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারের জন্য সব দেশের সাথেই একসাথে চেষ্টা করে যাচ্ছি। সেই চেষ্টার অংশ হিসেবে অবশ্যই যুক্তরাজ্যের সাথেও আমরা পাচার হয়ে যাওয়া অর্থ উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই বিষয়টি এই পর্যায়ে আমরা হয়তো তাদের কাছে বিষয়টি উপস্থাপন করব। প্রিয়জনের সাথে ঈদ করতে ঢাকা ছাড়ছে মানুষ। সড়ক, মহাসড়ক আর রেলপথে রয়েছে বাড়তি চাপ। গতবারের মতো এবারও নিরাপদ ঈদ যাত্রার আশ্বাস দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বেশ কিছুদিনের ছুটি মিলেছে নাগরিক জীবন থেকে।
তাই তো গ্রামের বাড়িতে পরিবার পরিজনের কাছে ছুটে চলা কংক্রিটের শহরে থাকা মানুষগুলোর। বরাবরের মতো রেলপথেই ভিড় করেন যাত্রীরা। ভিড় বাট্টায় কিছুটা কষ্ট হলেও তা যেন কিছুই নয় নারীর টানের কাছে। পরিবারের সাথে একটা আলাদা আনন্দ, মানে একসাথে হওয়াটা, এবং ঈদ মানেই তো পরিবারকে নিয়ে। পরিবার পরিজনের সাথে ঈদ করা এটা অনেক আনন্দের বিষয়। ওই আনন্দের কাছে ভোগান্তিটা তেমন কিছুই মনে হয় না মানুষের। এদিন সময় মতো ছেড়েছে সব ট্রেন। চিরচেনা ভোগান্তি না থাকায় স্বস্তির কথা জানান যাত্রীরা। ওই তুলনায় সব কিছু এখন সহজ, টিকিট নিয়ে কোনো ঝামেলা হয় না। তো আসলে পরিবারের সাথে নিয়ে ঈদটা করার যে একটা মজা বলে বোঝানোর মতো না। বুধবার একজোড়া বিশেষ ট্রেন ও 44টি আন্তনগর মেল কমিউটার মিলিয়ে ঢাকা ছেড়েছে 63টি ট্রেন। ঈদ যাত্রায় আমাদের যাত্রীদের সুবিধার্থে 10টি স্পেশাল ট্রেন পরিচালনা করা হচ্ছে। ঈদ যাত্রায় তো একটু অন্যান্য দিনগুলোর চাইতে একটু যাত্রী চাপ বেশি থাকে, তো আজকে থেকে যাত্রী চাপ গত দিনের তুলনায় আজকে একটু বেশি দেখা যাচ্ছে আর কি। দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করতে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আশ্বাস দেন নিরাপদ ঈদ যাত্রার। কোনো ধরনের আমার মনে হয় সমস্যা হবে না, যাত্রীরা যেন নির্বিঘ্নে যেতে পারে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, এবং আমি আশা করব আল্লাহ দিলে যাত্রীরা নির্বিঘ্নে যেতে পারবে। এদিকে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও বাড়ছে ঘরমুখো মানুষের চাপ। যান চলাচল স্বাভাবিক ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা। এবারে সিঙ্গার বেকওয়ের সৌজন্যে কোরবানির হাটের খবর। ঈদের আর মাত্র 2 দিন, জমে উঠেছে রাজধানীর পশুর হাট। চাহিদা বেশি থাকায় এবার মাঝারি গরুর দাম কিছুটা বেশি, তবে বড় গরুর দাম তুলনামূলক কম। দাম নাগালের মধ্যে থাকায় পছন্দের পশু কিনে বাড়ি ফিরছেন ক্রেতারা। কোরবানি ঈদের আর 2 দিন বাকি। শুরুতে হাটগুলো ক্রেতাশূন্য থাকলেও এখন বেশ জমজমাট। বিক্রেতার হাক ডাকে মুখর রাজধানীর পশুর হাট। দেখেন গরুটা, দেখেন দেশি গরু। হাটে পর্যাপ্ত ছাগল ভেড়া থাকলেও ক্রেতাদের কাছে গরুর চাহিদাই বেশি। সামর্থ্যের মধ্যে পশু কিনে অনেকে বাড়ি ফিরছেন হাসি মুখে, কাউকে আবার গুনতে হয়েছে বাড়তি টাকা। এই গরুর দাম বেশি চাই না, আমরা এটা 1,30,000-এ কিনছি, আমাদের কাছে ভালোই লাগছে। হাটে এসে দেখলাম যে আসলে বড় গরুর দামগুলো একটু কম, মাঝারি এবং ছোট গরুর দামগুলো মোটামুটি বেশি আছে। এখানে কম বেশ ভালোই আছে, ভাগ্যে যদি মিলে যায় হয়ে গেলে নিয়ে যাবো। চাহিদা বেশি থাকায় এবার মাঝারি গরুর দাম কিছুটা বেশি, তবে বড় গরুর দাম তুলনামূলক কম। এগুলো দাম চলতেছে মোটামুটি মিডিয়াম দাম চলতেছে, আর কিছু বাড়তে ভর্তি হলে সারি দিয়েছে যাবো। এখন তো ঈদের 2-3 দিন আছে, তাই না? গার্মেন্টস সামনে ছুটি হবে, আপনার অফিস আদালত ছুটি হবে, ঠিক আছে? আশা করা যায় মোটামুটি বাজার নিয়ন্ত্রণে আসে যাবে। প্রশাসনের পাশাপাশি হাট ইজারাদাররাও আছেন সতর্ক অবস্থানে। তাৎক্ষণিক চিকিৎসা সেবায় ফ্রি ভেটেরিনারি সেবা চালু রেখেছেন প্রাণী সম্পদ মন্ত্রণালয়। এখানে নিরাপত্তা, আনসার, পুলিশ, র্যাব, পাশাপাশি সেনাবাহিনী টহল দিয়ে যাচ্ছে। আমাদের এখানে নিরাপত্তার কোনো কমতি নেই। ঈদের সময় যত ঘনিয়ে আসবে তত বেচাকেনা বাড়বে বলে আশা বিক্রেতাদের। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা।